আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোভিডস ইনোভেশন ক্লাসরুমের পক্ষ থেকে প্রত্যেককে জানাই স্বাগতম। তো আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো। তো আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করছো, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করো নাই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পুরো ক্লাসটা দেখার অনুরোধ রইল। আর আমি প্রত্যেক দিনই বলে থাকি আমার চ্যানেলটাকে সবার দ্বার প্রান্তে পৌঁছে দিতে তোমাদের একটি শেয়ারই যথেষ্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক মূল ক্লাসটি। আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য আমি পদার্থবিজ্ঞানের যে ধারাবাহিক যে অধ্যায়টা করতেছিলাম, যে আলোর প্রতিফলন, তো সেই আলোর প্রতিফলনের অধ্যায়টা আজকে আমি দ্বিতীয় পর্ব শুরু করব। তো দ্বিতীয় পর্বের যেই মেন টপিকগুলো আমি আলোচনা করব, সেই মেন টপিকগুলো দেখো আমি পাশে লিখে রেখেছি। তো ফার্স্ট আমি প্রথমে শুরু করব তোমাদের দর্পণ কাকে বলে, তারপর শুরু করব দর্পণের প্রকারভেদ, এরপরে যেটা দেখব সেটা হচ্ছে বিম্ব কি আর বিম্ব গঠন প্রক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দর্পণ কাকে বলে একটু সংজ্ঞাটা দেখি। তো দেখো আমি এখানে লিখে রেখেছি যে দর্পণ হচ্ছে যে মসৃণ তলে আলোর প্রতিনিয়ত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। তো আমরা এখানে বলতে পারি যে মসৃণ পৃষ্ঠে অথবা যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেই মসৃণ তলটাকে আমরা বলবো দর্পণ। তো তোমরা দেখতেছো আমি এখানে লিখে রেখেছি যে দর্পণ দুই প্রকার, একটি হচ্ছে সমতল দর্পণ আর একটি হচ্ছে গলীয় দর্পণ। এই গলীয় দর্পণ আবার দুই প্রকার, যথা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। তো আমরা এখন একটা অবতল দর্পণের ক্ষেত্রে দেখব যে এই দর্পণের কোন বিন্দুটাকে কি নামে ডাকা হয়। তো দেখো আমি এখানে লিখে রেখেছি যে মেরু বিন্দু। এখানে তোমরা দেখতেছো যে এই বিন্দুটাকে বলা হয় মেরু বিন্দু। তার মানে যদি আমরা যে অক্ষরেখাটা আঁকবো সেই প্রধান অক্ষ দর্পণের যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুটাকে বলবো আমরা মেরু। এখানে মেরুটাকে আমরা পি দ্বারা প্রকাশ করেছি। এরপরে বক্রতার কেন্দ্র, তোমরা দেখো এই যে আমরা দর্পণটা এঁকেছি, এই দর্পণটা একটা কিন্তু বৃত্তের অংশ। এই যে বৃত্তের অংশ সেই বৃত্তের যে কেন্দ্র ছিল এই কেন্দ্রটাই কিন্তু হচ্ছে এই অবতল দর্পণের বক্রতার কেন্দ্র। তো এটা হচ্ছে আমরা বক্রতার কেন্দ্রকে সি সেন্টার দিয়ে প্রকাশ করেছি। এরপরে বক্রতার ব্যাসার্ধ, তো দেখো বক্রতার ব্যাসার্ধ কিন্তু আমরা দেখতেছি যে বৃত্তের যে ব্যাসার্ধ ছিল সেই বৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে এখানে আমাদের এই অবতল দর্পণের ক্ষেত্রে ব্যাসার্ধ। সেই ক্ষেত্রে আমরা লিখেছি বক্রতার ব্যাসার্ধ হচ্ছে সিপি, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি। তো সিপি এখানে দেখতেছো আমরা আর দ্বারা প্রকাশ করেছি। এবার প্রধান অক্ষ কেন্দ্র দিয়ে মেরু পর্যন্ত, মেরু দিয়ে যে সমান্তরাল যে সরলরেখা অঙ্কন করা হয়েছে এই সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। এখানে প্রধান অক্ষ আমরা সিপি অথবা পিসি দ্বারা প্রকাশ করেছি। প্রধান ফোকাসটা তোমরা দেখো আমি এখানে এফ বিন্দুকে প্রধান ফোকাস দিয়েছি। এফ বিন্দুটা আসলে প্রধান ফোকাস। এখানে প্রধান ফোকাস কাকে বলে আমরা একটু পরে চিত্র আঁকিয়ে দেখাবো। আর একটা বিষয় এখানে দেখো, প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। এখানে একটা বিষয় তোমরা দেখো, এই বক্রতার ব্যাসার্ধ, প্রধান ফোকাস আর ফোকাসের দূরত্ব, এটা কিন্তু একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা হচ্ছে এমন, দেখো এখানে যদি পিএফ সমান আর হয়, মানে এই এতটুক যদি এফ হয়, পিএফ সমান যদি এফ হয়, তার মানে বক্রতার যে প্রধান ফোকাসের যে ফোকাস দূরত্ব ছিল সেটা যদি এফ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই এফটা কিন্তু বক্রতার ব্যাসার্ধর অর্ধেক। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে এফ সমান হচ্ছে আর ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের এই ফোকাস দূরত্ব থেকে আমরা এই সূত্রটা পাই, এফ সমান আছে আর বাই 2। তার মানে প্রধান ফোকাস যে দূরত্ব আছে এটা কিন্তু হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তো আমরা একটু এখন চিত্রের মাধ্যমে দেখব যে আসলে প্রধান ফোকাস এটা কেন হবে। কারণ দেখো আমরা যদি এখান থেকে এই প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে কোনো আলোক রশ্মি এখানে দিই, তাহলে কিন্তু আমাদের এই বরাবর আসবে, এসে প্রধান ফোকাস দিয়ে যাবে, এই বরাবর যাবে। আবার যদি কোনো আলোক রশ্মি যদি আমরা এই পাশ দিয়েও সমান্তরাল করে দিই, তাহলে কিন্তু এখান থেকে এসে এখানে প্রতিফলিত হয়ে এই প্রধান ফোকাস দিয়ে যাবে। তো যেই বিন্দু দিয়ে যাবে সবকটা বিন্দু মিলিত হবে, এই মিলিত স্থানকেই বলা হয় প্রধান ফোকাস। সেই ক্ষেত্রে কিন্তু এই এফটা এখানে আমাদের প্রধান ফোকাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মেরুবিন্দু, বক্রতার কেন্দ্র, তারপর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, প্রধান ফোকাসকে আমরা এফ দ্বারা প্রকাশ করেছি, আর হচ্ছে ফোকাস দূরত্ব এফ, এই এফটা আমরা লিখতে পারি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তো আমরা এই বক্রতার ব্যাসার্ধ আর সমান এফ সমান যে আর বাই 2, এটাও প্রমাণ একটু দেখব একটু পরে। তো
চলো এর পরের অংশ আমরা দেখব যে হচ্ছে এই দর্পণের ক্ষেত্রে আর কি কি আমরা বেসিক ধারণা নিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, চলো দেখা যাক কি ধারণা তোমাদের দেখাতে পারি। তো চলো এখন দেখা যাক যে প্রধান ফোকাস ও গৌণ ফোকাস কাকে বলে। তো দেখো আমি দুটি চিত্র লিখে রেখেছি এখানে, একটি হচ্ছে অবতল দর্পণ আর এটি হচ্ছে উত্তল দর্পণ। তো অবতল দর্পণের প্রধান ফোকাস দেখো এটা এফ দ্বারা নির্দেশ করেছি। এখানে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে অনেকগুলো আমি আলো ফেলিয়েছি, আপাতিত রশ্মি দিয়েছি, সেগুলো কিন্তু সব এই প্রধান ফোকাস দিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে। আর এটা উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো এখানে আমরা এই বরাবর যখন আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দিয়েছি তখন কিন্তু এটা এই বরাবর ফিরে এসেছে। তো দেখো এখান থেকে একটাও কিন্তু প্রতিসরিত রশ্মি পরস্পর কিন্তু ছেদ করে নাই, একটা ভিতরে যায় নাই। সেই ক্ষেত্রে যায় নাই বলে এই যেটা ছেদ করে প্রতিফলিত রশ্মিটা বের হয়ে গেছে, এটা যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, এটা যদি পেছনের দিকে বর্ধিত করি, দেখো এই বিন্দুতে কিন্তু স্পর্শ করে, ছেদ হয় এফ বিন্দুতে। তো এই জিনিসটা হচ্ছে আমি কিভাবে সংজ্ঞা এখানে লিখেছি দেখো, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত হয়ে প্রতিফলিত রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় অথবা প্রধান অক্ষের যে বিন্দু হতে আলো অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে বলা হয় প্রধান ফোকাস, অথবা তাকে বলা হয় প্রধান ফোকাস। তার মানে এটা কিন্তু মিলিত হয়ে গেছে, আর উত্তল লেন্সে মনে হচ্ছে মিলিত হচ্ছে বলে মনে হয়। তো এই জন্য দুটি সংজ্ঞা আমি দিয়েছি যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত হয়ে প্রতিফলিত রশ্মিগুলো প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, অথবা যে প্রধান অক্ষের সমান্তরালে আমরা যে আলোক রশ্মিগুলো দিব সেটা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, সেই বিন্দুকে আমরা বলবো হচ্ছে প্রধান অক্ষ। তো এখানে উত্তল লেন্সের প্রধান অক্ষ এফ, আর এখানে কিন্তু অবতল লেন্সের প্রধান অক্ষ এফ, আর উত্তল লেন্সের প্রধান অক্ষ কিন্তু এফ আমি নির্দেশ করেছি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গৌণ ফোকাস কাকে বলে। তো দেখো গৌণ ফোকাসের সঙ্গে আমি এভাবে দিয়েছি যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সাথে তির্যক ভাবে, মানে প্রধান অক্ষ দেখো এই বরাবর আছে আর আমরা তির্যক ভাবে আলোক রশ্মি দিয়েছি, আপাতিত রশ্মি। তো তির্যক ভাবে আপাতিত হয়ে প্রতিফলিত রশ্মিগুচ্ছ ফোকাস তলের যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় গৌণ ফোকাস। এখানে এই বিন্দুটা হচ্ছে আমাদের গৌণ ফোকাস। এই গৌণ ফোকাসটা কিন্তু আমরা এফ প্রাইম দিয়ে প্রকাশ করেছি। তো এই প্রধান অক্ষের সমান্তরালে এটা আমাদের প্রধান ফোকাস হয়েছে, আর এটাও প্রধান ফোকাস উত্তল লেন্সে, আর এটা হচ্ছে ফোকাস তলে যে বিন্দুতে মিলিত হচ্ছে তির্যক রশ্মি। তো এটা হলো সমান্তরাল রশ্মি, আর এটা হচ্ছে কিন্তু তির্যক রশ্মির ক্ষেত্রে কিন্তু আমাদের গৌণ ফোকাসটা হবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা প্রধান ফোকাস আর গৌণ ফোকাসটা বুঝতে পেরেছো। এখন আমি চলে যাব সরাসরি বিম্ব কাকে বলে। তো চলো এখন বিম্ব কাকে বলে সেটা আমরা একটু দেখি। তো দেখো বিম্বর আমি সংজ্ঞা কিন্তু লিখে রেখেছি যে একগুচ্ছ আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয় অথবা মিলিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাকে বলা হয় বিম্ব। আমি আবার বলছি যে একগুচ্ছ আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাকে বলা হয় বিম্ব। তো আমরা সাধারণত বিম্ব দেখি দুই প্রকার, একটি হচ্ছে বাস্তব বিম্ব, এক নম্বর হচ্ছে বাস্তব বিম্ব। তো বাস্তব বিম্বটা সাধারণত পর্দায় সৃষ্টি করা যায়, তো দেখা যায়। আর অবাস্তব বিম্ব যেটা আছে সেটা পর্দায় ফেলা যায় না, দর্পণের পিছনে সৃষ্টি হয়, তো দেখো আমি এখানে একটা বিম্বের প্রাথমিক একটা আলোচনা রেখেছি। বিম্ব যদি আমরা এই দর্পণের সামনে একটি লক্ষ্যবস্তু রাখি, তো এই লক্ষ্যবস্তুটা যদি দর্পণের সামনে বিম্ব গঠন করে তো সেই বিম্বটা হবে বাস্তব ও উল্টা। আমি আবার বলতেছি, যদি লক্ষ্যবস্তু এখানে থাকার পরে বিম্বটা সামনে গঠন করে দর্পণের সামনে, তাহলে সেটাকে আমরা বলবো বা সেটা হবে বাস্তব এবং উল্টা। আর যদি পেছন সাইডে বা দর্পণের পিছনে হয় সেই ক্ষেত্রে বিম্বটা হবে অবাস্তব ও সোজা। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এটা হচ্ছে বিম্বের মূল বিষয়, যে হচ্ছে আমরা একগুচ্ছ আলোক রশ্মি যদি প্রতিফলন বা প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয় অথবা মিলিত হচ্ছে বলে মনে হয় সেটাকে আমরা বিম্ব বলবো। তো বিম্ব দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব আর অবাস্তব। বাস্তবটা পর্দায় সৃষ্টি করা যায়, ফেলা যায়, আর অবাস্তবটা পর্দায় ফেলা যায় না, মানে দর্পণের পেছনে হয়। দর্পণের পেছনে অবাস্তব এবং সেটা সোজা হবে, আর দর্পণের সামনে বাস্তব হবে এবং সেটা উল্টা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাধারণত
দর্পণের সামনে বা কোনো আয়নার সামনে দাঁড়ালে কিন্তু আমাদের নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাই, সেটি কিন্তু আসলে বিম্ব বা ইমেজ। তো এই বিম্ব হচ্ছে আমরা দর্পণের বা আয়নার পেছনে দাঁড়ালে সামনে দাঁড়ালে আমরা মনে হয় যে আয়নার পেছনে আছি, কতটুকু দূরে আছি। তো চলো দেখা যাক আমরা সামনে থাকলে আমাদের প্রতিবিম্বটা আয়নার পেছনে কতটুকু দূরে সৃষ্টি হতে পারে, এটা আমরা একটু ব্যবহারিকভাবে বা প্র্যাকটিক্যালে দেখি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি। তো এখন আমি তোমাদের দেখাবো যে এই আলোর প্রতিফলনের এই অধ্যায়টার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই টপিকটা, সেটা হচ্ছে বিম্ব গঠন প্রক্রিয়া, অথবা লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের কারণে বিম্ব কিভাবে সৃষ্টি হবে। তো এই বিম্ব গঠন করতে হলে আমাদের তিনটা ইম্পর্টেন্ট সূত্র আমাদের মনে রাখতে হবে, জানতে হবে। দেখো, 1 নম্বর সূত্র হচ্ছে, যদি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপাতিত হয়, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপাতিত হয়, তাহলে প্রতিফলিত হয়ে যাওয়ার সময় প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস বিন্দু দিয়ে কিন্তু অতিক্রম করবে। একটি সূত্র, এটা আমরা অবতল দর্পণের জন্য এই সূত্রটা এভাবে যাবে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, এটাও কিন্তু প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষের সমান্তরাল আসছে, এটা কিন্তু প্রধান ফোকাস দিয়ে আসছে বলে মনে হবে, আর এটা এই বরাবর চলে যাবে। এটা হচ্ছে 1 নম্বর সূত্র, যে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আসে, আপতিত হয়, তাহলে প্রতিফলিত হওয়ার পরে প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে, দেখো, আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, বক্রতার কেন্দ্র দিয়ে গেলে কিন্তু আবার সেটা কেন্দ্র দিয়েই ফিরে চলে যাবে, কেন্দ্র দিয়েই অতিক্রম করবে। তো এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে আর অবতল দর্পণের ক্ষেত্রে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে এটাও দেখো, আলোক রশ্মি প্রধান বক্রতার কেন্দ্র দিয়ে সি দিয়ে এসেছে, আবার সি দিয়ে আসছে বলে মনে হয়েছে, আর এটা এভাবে কিন্তু যে প্রতিফলিত হয়ে চলে গেছে একই সরলরেখায়। তো এরপর 3 নম্বর যে সূত্র, সেটা হচ্ছে 1 নম্বরের বিপরীত। 1 নম্বরটা ছিল আমাদের আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপাতিত হলে প্রধান ফোকাস দিয়ে যাবে, আর এটা প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে প্রতিসরিত হবে। আবার বলতেছি, এই সূত্রটা 3 নম্বর সূত্রটা 1 নম্বর সূত্রের বিপরীত বা উল্টা। এটা আমাদের 1 নম্বর সূত্রটা ছিল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল এসে প্রধান ফোকাস দিয়ে গেছে, আর এটা প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বের হয়ে যাবে। এটা অবতল দর্পণের ক্ষেত্রে, আর এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিম্ব গঠন করার জন্য আমাদের এই 3টি সূত্র কিন্তু জানলেই কিন্তু আমরা যে কোনো পদ্ধতিতে বা যে কোনো লক্ষ্যবস্তুর অবস্থানের কারণে কিন্তু বিম্বের আকৃতি বা বিম্বের গঠনটা কেমন হবে, সৃষ্ট বিম্বের গঠনটা কেমন হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। তো এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে। তো আমরা এখন চলে যাব লক্ষ্যবস্তুর অবস্থানের কারণে সৃষ্ট বিম্ব গঠন প্রক্রিয়া। এখন আমরা দেখব যে লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে, তাহলে বিম্বের আকৃতি, অবস্থান এবং প্রকৃতি কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো দেখো আমরা কিভাবে এখানে লিখে রেখেছি যে লক্ষ্যবস্তু অসীমে থাকলে বিম্বের আকৃতি, প্রকৃতি কেমন হবে। তো দেখো, এখানে আমরা ব্যাখ্যাটা এভাবে লিখেছি, তোমরা একটু চিত্রটা দেখলে দেখতে পারবা যে অসীম থেকে কোন লক্ষ্যবস্তু থেকে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কিন্তু অবতল দর্পণে পড়েছে, আপতিত হয়েছে, হওয়ার পরে কিন্তু এখানে বিম্বটা গঠন হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা যদি লম্বা আঁকি, তাহলে বিম্বটা কিন্তু এটা হয়। তাহলে দেখো, এখানে আমি ব্যাখ্যাটা কিভাবে দিব, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয়। তা আমি এখানে দেখো লিখে রেখেছি সবচেয়ে মানে পারফেক্ট ভাবে ব্যাখ্যাটা কিভাবে দেওয়া যায়। যে মনে করি এম এম প্রাইম, মানে এম এম প্রাইম একটি অবতল দর্পণ, এটা একটি অবতল দর্পণ, আর ও হচ্ছে এখানে মেরুবিন্দু, ওটা হচ্ছে মেরুবিন্দু। অসীমে থাকা একটি লক্ষ্যবস্তু, এখানে থাকা একটা লক্ষ্যবস্তু যদি আমরা এভাবে নিই, এখানে থাকা একটা লক্ষ্যবস্তু থেকে আগত একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি এই অবতল দর্পণে, এটি হচ্ছে অবতল দর্পণের মসৃণ পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলিত রশ্মিগুচ্ছ ফোকাস তলের কোনো এক বিন্দুতে, আমরা মনে করলাম এখানে পি বিন্দুতে মিলিত হয়, তাহলে এই চিত্র থেকে আমরা লক্ষ্যবস্তুর অবস্থান, প্রকৃতি, অবস্থান, বিম্বের অবস্থান আর হচ্ছে বিম্বের আকার কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। তো দেখো, এখানে বিম্বটা, লক্ষ্যবস্তুর আকার কিন্তু অনেক অসীমে, লক্ষ্যবস্তুর অবস্থানটা অসীম থেকে কিন্তু এসেছে, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্যবস্তুর অবস্থান কিন্তু লিখেছি অসীমে। এরপরে বিম্বের প্রকৃতি, বিম্বের প্রকৃতি বলতে বিম্বটা
দর্পণের সামনে হয়েছে সেটা উল্টা না সোজা, উপরের দিকে হলে আমরা বলবো সেটা সোজা। দেখো এই মার্কারটা যদি এভাবে থাকে আমরা বলবো মার্কারটা সোজা আছে, আর যদি নিচের দিকে চলে আসে তাহলে বলবো মার্কারটা নিচের দিকে আসে। তাহলে লক্ষ্যবস্তু এদিকে হয়েছে না এদিকে হয়েছে, এদিকে হলে সোজা আর এদিকে হলে উল্টা। আর দর্পণের পিছনে হলে সেটা আমরা বলবো অবাস্তব, আর সামনে হলে বলবো বাস্তব। সেই ক্ষেত্রে বিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব, যেহেতু দর্পণের সামনে এখানে মিলিত হয়েছে। আর বিষয়টা বিম্বটা কেমন হয়েছে, বিম্বটা কিন্তু নিচের দিকে গঠন হয়েছে, সেই ক্ষেত্রে বিম্বটা কিন্তু উল্টো, মানে বিম্বটা কিন্তু এদিকে হয়েছে। তাহলে বিম্বটার প্রকৃতি হলো সামনে বা বাস্তব এবং হচ্ছে উল্টা। এরপরে বিম্বের অবস্থান, এখানে কিন্তু ফোকাস তলে এর অবস্থানটা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বিম্বের অবস্থান লিখেছি ফোকাস তলে। আর বিম্বের আকার, লক্ষ্যবস্তু যেহেতু অসীম থেকে আসছে অবশ্যই লক্ষ্যবস্তুটা বিবর্তিত ছিল, কিন্তু এই চিত্রে দেখো বিম্বের আকৃতিটা এতটুকু হয়েছে, তার মানে অত্যন্ত খর্বিত, ছোট হয়ে গেছে। এটা হচ্ছে লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে তাহলে বিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকার আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, আর পরীক্ষায় যদি কখনো আসে তো এভাবে লেখার চেষ্টা করবে, আশা করি ফুলফিল নাম্বার পাবে। তো এরপরে আমরা লক্ষ্যবস্তু অন্য জায়গায় রেখে কিভাবে বিম্ব গঠন করা যায় সেটা একটু আলোচনা করব। আমি এখন তোমাদেরকে আরো একটি ইম্পর্টেন্ট বিম্ব গঠন প্রক্রিয়া দেখাবো। তো লক্ষ্যবস্তুটা দেখো, যদি আমাদের লক্ষ্যবস্তু অসীমে এবং বক্রতার মধ্যে থাকে, লক্ষ্যবস্তু যদি অসীম এবং বক্রতার মধ্যে থাকে, কেন্দ্রের মধ্যে থাকে, তাহলে আমরা বিম্বটা কিভাবে গঠন করব। দেখো এখানে আমরা লক্ষ্যবস্তুটা বক্রতার কেন্দ্রের দেখো বাইরে আছে কিন্তু বক্রতার মধ্যে আছে এখানে, এবং অসীম থেকেও আসতে পারে। সেই ক্ষেত্রে লক্ষ্যবস্তু থেকে আমরা পি বিন্দু থেকে একটা আলোক রশ্মি দর্পণ উপরে এল বিন্দুতে দিলাম, সেটা কিন্তু প্রতিফলিত হয়ে এফ বরাবর চলে আসলো 1 নম্বর সূত্র অনুসারে, যে প্রধান অক্ষের সমান্তরাল গেলে প্রধান ফোকাস দিয়ে যাবে। আমরা আরেকটা বিন্দু বা আলোক রশ্মি পি বিন্দু থেকে কেন্দ্র দিয়ে আবার পি বিন্দু বরাবর ফিরে গেল, মানে পি বিন্দুতে কেন্দ্র দিয়ে আসলে কেন্দ্র দিয়ে ফিরে যাবে, যেটা ছিল আমাদের 2 নম্বর সূত্র, সেই সূত্র অনুযায়ী ফিরে গেল। এখন এই যে 1 নম্বর প্রতিফলিত রশ্মি আর 2 নম্বর প্রতিফলিত রশ্মি পি প্রাইম বিন্দুতে কিন্তু ছেদ হলো, তারপর থেকে কিন্তু আমরা এই পি বিন্দু থেকে কিন্তু কিউ ও এই যে প্রধান অক্ষ ছিল এটা কিন্তু আমরা একটা লম্ব অঙ্কন করতে পারি। তো এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, দেখো মনে করি এম ও এম প্রাইম একটি অবতল দর্পণ এবং ও মেরুবিন্দু, ওটা হচ্ছে মেরুবিন্দু, প্রধান অক্ষের উপর অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে পি কিউ একটি লক্ষ্যবস্তু, পি এবং কিউ এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। পি হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপাতিত হয়ে প্রধান ফোকাসের মধ্য দিয়ে এল এফ বরাবর প্রতিফলিত হলো, মানে পি থেকে প্রধান অক্ষের সমান্তরালে এল এফ বরাবর প্রতিফলিত হলো। অপর আরেকটি আলোক রশ্মি পি বিন্দু হতে বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে দর্পণের উপর এম প্রাইম বিন্দুতে আপাতিত হয়ে একই রেখা বরাবর আবার ফিরে আসে বা ফিরে গেল। তাহলে আলোক রশ্মি পি প্রাইম বিন্দুতে কিন্তু মিলিত হলো, দুইটা আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি। তাহলে পি প্রাইম বিন্দুটাই হচ্ছে পি বিন্দুর বাস্তব বিম্ব, বাস্তব এবং উল্টা, যেহেতু নিচের দিকে হয়েছে। তো এটা গেল আমাদের হচ্ছে লক্ষ্যবস্তু অসীম এবং বক্রতার মধ্যে থাকলে ব্যাখ্যা আমরা কিভাবে করব চিত্রের। এখন আমরা যেটা দেখব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান, প্রকৃতি, বিম্বের প্রকৃতি, অবস্থান। তো দেখো আমরা যদি এখানে একটু ব্যাখ্যা করি, দেখো যে বিম্বের অবস্থান যদি আমরা লিখি, প্রথমে লিখি লক্ষ্যবস্তুর অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান এটা আমরা কিন্তু বলে নিয়েছিলাম যে অসীম ও বক্রতার মধ্যে, এটা গেল আমাদের লক্ষ্যবস্তুর অবস্থান, পি কিউ এর অবস্থান। এরপর আমরা দেখব বিম্বের অবস্থান। বিম্বের অবস্থানটা কোথায় হয়েছে, দেখো বক্রতার কেন্দ্র যদি এটা হয় আর প্রধান ফোকাসটা যদি এটা হয়, তাহলে বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে, তাহলে আমরা লিখবো হচ্ছে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে।
তাই লক্ষ্যবস্তুর বিম্বের অবস্থান আমরা পেলাম বক্রতার কেন্দ্র ও হচ্ছে প্রধান ফোকাসের মাঝে। এখন আমরা দেখব হচ্ছে বিম্বের প্রকৃতি। বিম্বের প্রকৃতি সেটা কি উল্টা, বাস্তব না অবাস্তব, সেটা আমরা এখন দেখব। প্রকৃতি, তো প্রকৃতি দেখো, যেহেতু বিম্বটা দর্পণের সামনে হয়েছে তার মানে হচ্ছে বাস্তব, সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রকৃতির হচ্ছে বাস্তব। এবং যেহেতু নিচের দিকে হয়েছে তাহলে এটা কি হবে, লক্ষ্যবস্তু দর্পণ বিম্বটা হবে আমাদের উল্টা। এটা গেল বিম্বের প্রকৃতি। এরপর আমরা লিখতে পারি বিম্বের আকৃতি। বিম্বের আকৃতি, আকৃতিটা দেখো লক্ষ্যবস্তু থেকে কিন্তু অবশ্যই একটু ছোট আছে, সেই ক্ষেত্রে বেশি ছোট না, এই জন্য আমরা যেহেতু একটু ছোট এই জন্য লিখবো হচ্ছে খর্বিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে চারটি বিষয় তোমাদেরকে আমি এখন দেখালাম, এই চারটি বিষয় যে লক্ষ্যবস্তুর অবস্থান অসীম এবং বক্রতার মধ্যে, বিম্বের অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝ বরাবর মধ্যে, আর বিম্বের প্রকৃতি ছিল হচ্ছে সামনে মানে বাস্তব আর নিচের দিকে মানে উল্টা, আর হচ্ছে আকৃতি ছিল হচ্ছে লক্ষ্যবস্তুর তুলনায় একটু ছোট হয়েছে মানে খর্বিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে লক্ষ্যবস্তু অসীম এবং বক্রতার মধ্যে থাকলে আমরা কিভাবে বিন্দুটা গঠন করব। এখন আমরা আরেকটি বিষয় দেখব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে তাহলে বিম্বটা কেমন হবে। তো চলো আমরা একটু দেখি, লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্র থাকে এবং বক্রতার কেন্দ্র থাকে তা আমরা এখানে লিখি যে লক্ষ্যবস্তু অবস্থান যদি বক্রতার কেন্দ্রে হয় তাহলে বিষয়টা কেমন হবে। দেখো আমরা চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। তো দেখো আমি তোমাদেরকে কম্পাস দিয়ে দেখাচ্ছি, তোমরা অবশ্যই চিত্রটা আঁকার সময় কম্পাস দিয়ে আঁকাবা, যেহেতু আমরা জানি অবতল দর্পণটা একটি বৃত্তের অংশ বিশেষ, সেই ক্ষেত্রে যদি আমরা বৃত্তের মতো করে আঁকিনি তাহলে চিত্রটা সঠিক হবে। তো প্রথমে আমরা একটা কেন্দ্র নিয়ে নিলাম, এরপরে দেখো আমরা এখান থেকে একটা অবতল দর্পণের চিত্র আঁকিয়ে দিলাম। তো অবতল দর্পণের চিত্রটা এই বরাবর দিলাম। এখন আমরা দেখো যে লক্ষ্যবস্তুটা আমাদের থাকবে হচ্ছে বক্রতার কেন্দ্রে, এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। এখন এক প্রধান অক্ষটা আঁকাবো আমরা, দেখো কিভাবে আঁকায় তোমরা ভালো করে খেয়াল করো। প্রধান অক্ষটা আমরা কেন্দ্র থেকে এ পর্যন্ত নিব, মেরুটাকে আমরা ও দিলাম। এখন হচ্ছে আমরা লক্ষ্যবস্তুটা রাখবো হচ্ছে বক্রতার কেন্দ্রে। দেখো এতটুক যদি আমরা লক্ষ্যবস্তু নিই, এতটুক, তো এটা নাম দিব আমরা হচ্ছে পি, আর এটা নাম দিব হচ্ছে কিউ, পি কিউ। এখন আমাদের যদি বিম্ব গঠন করতে চাই তাহলে নিয়ম হচ্ছে আমাদের হচ্ছে কি, দেখো এটা যদি আমরা প্রধান ফোকাস ধরি সেই ক্ষেত্রে একটা আলোক রশ্মি আমরা প্রধান অক্ষের সমান্তরাল দিব, এই পথে দিব। দেখো প্রধান অক্ষের সমান্তরাল, তো প্রধান অক্ষের সমান্তরাল যদি আমরা দিই তো প্রধান ফোকাস দিয়ে ফিরে যাবে, তার মানে প্রতিসরিত হওয়ার পরে কিন্তু এই পথে আসবে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। তো প্রধান ফোকাস দিয়ে মনে করো এদিকে চলে গেল, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপাতিত হলে এই এল বিন্দুতে মনে করো আপাতিত হলো, হে এল এফ পথে চলে আসলো। এখন আরেকটা আমরা দিব হচ্ছে যে তোমরা জানো যে প্রধান ফোকাস দিয়ে যদি আসে তাহলে কিন্তু উল্টা হবে, প্রধান ফোকাস দিয়ে আসলে কিন্তু সেটা আবার সমান্তরাল ভাবে চলে যাবে। তো এটা যদি আমরা প্রধান ফোকাস দিয়ে দিলাম আর সমান্তরাল ভাবে যদি চলে যায় সেই ক্ষেত্রে দেখো এই বরাবর গেছে, তো এটা এই বরাবর যাবে, একটু নিচু হবে, এই বরাবর চলে গেছে। তো প্রধান ফোকাস দিয়ে এসে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে চলে গেল। এখন যদি আমরা যেখানে মিলিত হয়েছে সেই ক্ষেত্রে এটা আমাদের এখানে মিলিত হওয়ার কথা ছিল, এই বরাবর মিলিত হয়েছে মনে করো, তো এটা যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে কিন্তু এইভাবে পাবো, দেখো এই বিন্দুতে পাবো। তো এখানে চিত্র যদি সঠিক তোমরা কম্পাস দিয়ে আঁকো তাহলে দেখবা এই বক্রতার কেন্দ্র যেখানে ছিল এই বরাবর কিন্তু দুইটা রেখা ছেদ করবে, দুইটা আপাতিত রশ্মি। আমার হয়তো কম্পাসটা একটু নড়ে গেছে যার কারণে কিন্তু পারফেক্ট জায়গায় আসে নাই। তাহলে এখানে আমরা লক্ষ্যবস্তুটা বক্রতার কেন্দ্রে নিয়েছিলাম, সিতে নিয়েছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু কি ঘটনা ঘটেছে, আমাদের একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে প্রধান ফোকাস দিয়ে গিয়েছে আর একটা প্রধান ফোকাস দিয়ে গিয়েছে, সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে চলে গেছে। দুটা এখানে মনে করলাম যে আমরা পি প্রাইম বিন্দুতে ছেদ করেছে, আর এটা হচ্ছে আমরা এম আর এম প্রাইম
দর্পণটা দিলাম। তাহলে আমরা ব্যাখ্যাটা কিভাবে লিখবো আমি তোমাদের মুখে বলে দিই। এর আগের যে দুটো চিত্র দেখেছি, বিম্ব দেখেছি, একই রকম ব্যাখ্যা, যে এখানে মনে করি এম এম প্রাইম একটি লক্ষ্যবস্তু দর্পণ, অবতল দর্পণ, আর ওটা হচ্ছে মেরু। এখানে হচ্ছে পি কিউ লক্ষ্যবস্তু থেকে, পি বিন্দু থেকে একটি আলোক রশ্মি এল বিন্দুতে প্রধান অক্ষের সমান্তরাল আপাতিত হয়ে এল এফ পথে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হলো। এরপরে আরেকটি আলোক রশ্মি আমরা প্রধান ফোকাস দিয়ে এসে এম প্রাইম বিন্দুতে প্রতিফলিত হয়ে সেটা এই বরাবর চলে গেল, বা এম পি প্রাইম বিন্দু দিয়ে চলে গেলে এখন কি হলো, এখানে দুটো আপাতিত প্রতিফলিত রশ্মি পি প্রাইম বিন্দুতে কি হলো, ছেদ হলো। তারপর আমরা এখানে সি বিন্দু থেকে এই পি প্রাইম বিন্দুর উপরে একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে কিন্তু আমাদের বিম্বটা হলো এখান থেকে এই পর্যন্ত, তার মানে কিউ পি প্রাইম, এটা হচ্ছে বিম্বের গঠন। তো এখন আমরা যদি লিখি যে লক্ষ্যবস্তুর অবস্থান, দেখো লক্ষ্যবস্তুর অবস্থান যদি লিখি, লক্ষ্যবস্তুর অবস্থানটা ছিল হচ্ছে বক্রতার কেন্দ্রে। তো আমরা লিখবো হচ্ছে বক্রতার কেন্দ্রে। তোমরা কি বুঝতে পেরেছো যে লক্ষ্যবস্তুটা কোথায় আছে? লক্ষ্যবস্তুটা কিন্তু আছে কোথায়, যে হচ্ছে বক্রতার কেন্দ্রে। তারপরে দেখো আমরা লিখবো হচ্ছে বিম্বের অবস্থান। তো বিম্বের অবস্থানটা কোথায় আছে দেখো তো, বিম্বের অবস্থান কিন্তু আছে বক্রতার কেন্দ্রে, তার মানে এটাও কিন্তু বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে বিম্বের অবস্থান আছে বক্রতার কেন্দ্রে। এখন আমরা দেখবো সেটা হচ্ছে বিম্বের প্রকৃতি। তো বিম্বের প্রকৃতি এখানে দেখে মনে হচ্ছে যে বিম্বটা আমাদের কিন্তু দর্পণের সামনে হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে বাস্তব, এবং নিচের দিকে হয়েছে, তার মানে হচ্ছে উল্টা। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে বাস্তব ও হচ্ছে উল্টা, বাস্তব ও উল্টা। আর একটা বিষয় যেটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে বিম্বের আকৃতি। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট জিনিস এই বক্রতার কেন্দ্রের জন্য, বিম্বের আকৃতিটা কেমন হয়েছে। তো তোমরা একটু চিন্তা করে দেখো বিম্বের আকৃতিটা কেমন হয়েছে। যেহেতু এখানে পি কিউ আর হচ্ছে কিউ পি প্রাইম, এটার অবস্থা একই জায়গায় এবং একই রকম, সেই ক্ষেত্রে কিন্তু যে লক্ষ্যবস্তু ছিল লক্ষ্যবস্তুর মতো কিন্তু বিম্বের আকৃতি হয়েছে। তার মানে আমরা এটা শিওর হলাম যে লক্ষ্যবস্তুটা যদি বক্রতার কেন্দ্রে থাকে তাহলে বিম্বটাও কিন্তু লক্ষ্যবস্তুর সেম সমান হবে, একেবারে বিম্বটা লক্ষ্যবস্তুর সমান হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি বক্তার বিম্বটা হচ্ছে লক্ষ্যবস্তুর সমান, লক্ষ্যবস্তুর সমান। সেক্ষেত্রে আমরা লিখতে পারি বিম্বটা হচ্ছে সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এখানে শেষ করব যে বিম্ব গঠন প্রক্রিয়া। তোমরা বাসায় অবশ্যই লক্ষ্যবস্তু একটু পরিবর্তন করে নিয়ে বাসায় প্র্যাকটিস করবে, দেখবে যে তোমরা বিম্ব সঠিকভাবে গঠন করতে পারছো। তো আজকে বিম্ব গঠন প্রক্রিয়া পর্যন্তই আমরা শেষ করলাম। পরবর্তীতে আমরা যে গাণিতিক ব্যাখ্যাগুলো আছে এই অধ্যায়ে, সেই গাণিতিক ব্যাখ্যাগুলো আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই গাণিতিক ব্যাখ্যাগুলো পেতে হলে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে অন করে দিতে হবে, যেন সবার আগে এই গাণিতিক ব্যাখ্যাটা তোমরা পেয়ে যাও। আর আমি একটা কথা বারবার বলি, আমার চ্যানেলটাকে সবার দ্বার প্রান্তে পৌঁছে দিতে অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটাকে কি করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।